হাসনাবাদ ও হিঞ্জলগঞ্জের সীমানা ছাড়িয়ে রায়মঙ্গল নদী সুন্দরবনের গহীনে গিয়ে মিশেছে। এই নদীরই একটি চওড়া ও গভীর শাখা হচ্ছে রায়খালী। এর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট গ্রাম, ঝাউখালী। গ্রামটির এক পাশে রয়েছে মানুষের বসতি, আর অন্য পাশে রয়েছে দুর্ভেদ্য জঙ্গল। আর এই দুইয়ের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে রায়খালী নদী। দিনের আলো ফুরিয়ে এলেই রায়খালীর চতুর্দিক এতটাই শান্ত হয়ে যায় যে জঙ্গলের ভেতর থেকে হিংস্র পশুদের ডাক পর্যন্ত স্পষ্ট শোনা যায়। এছাড়া সন্ধ্যের পর থেকে কেউ ভয়তে ওই নদীর কাছাকাছি আসে না। লোকমুখে শোনা যায় সন্ধ্যের পর ওই জায়গা আঁশ চামড়ি ঘুরে বেড়ায়। প্রথমে বলে রাখা উচিত, এই আঁশ চামড়ি আসলে কে। আঁশ চামড়ির প্রকৃতি অনেকটা মেছো পেত্তির মতো, তবে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। গ্রামবাসীদের বিশ্বাস এই রায়খাড়িতে তার বাস। রাতের বেলা কেউ একা এদিকে এলে সে নিঃশব্দে জলের উপর ভেসে ওঠে, তারপর তার ঘাড়ে চেপে বসে। আঁশ চামড়ি নাকি নিজের শিকারের প্রাণ না নেওয়া পর্যন্ত কিছুতেই ঘাড় থেকে নামে না। এসব কথার ভিত্তিতে তেমন কোনো প্রমাণ না থাকলেও লোকেই পথে সন্ধ্যের পর নেহাতি বাধ্য না হলে যাতায়াত করে না। তবে রথিন মাঝি এসব মানে না। তার কাছে এসব নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। গভীর রাতে মাঝ নদীতে একাই নৌকো নিয়ে বয়ে চলে রথিন। বছর 26-এর তাকরাই যুবক। বইটার টানে তার হাতের শক্ত পেশিগুলো ফুলে উঠছে। আজ বাড়ি থেকে বেরোনোর সময় তার মা বলেছিলেন, ও রথি, আজও এই রাতে বেরোচ্ছিস বাবা? কবে আর বুঝবি বলতো? এমন সময় তুই বেরোলে যে আমার বুকটা সারা রাত ঢিপ ঢিপ করে। মা, তুমি এত চিন্তা করছো কেন? বাবা মারা যাওয়ার পর আজ 7 বছর ধরে আমি রোজ এত রাতেই নৌকো নিয়ে নদীতে গিয়েছি। কোনোদিন কিছু হয়েছে কি? এমন কথা বলিস না বাপ আমার। ভগবান যেন আমার আয়ু তোকে দিয়ে দেন, কোনো দিনও যেন তোকে কোনো বড় বিপদে পড়তে না হয়। কিন্তু এতদিন ধরে যা সকলে বলে সেগুলোও তো মিথ্যে নয় বল। রাত বিরেতে নদীতে আঁশ চামড়ি ঘুরে বেড়ায়। ওর কবলে পড়লে যে আর দেখতে হবে না রে। রাখো তো তোমার আঁশ চামড়ির গল্প। ওসব গাল গল্প ভীতু ছেলেরা বিশ্বাস করবে। আমি ধীরেন মাঝির ছেলে, হ্যাঁ, এসবে আমি ভয় পাই না। কিন্তু তোর বাবাও যে আঁশ চামড়ির কবলে পড়েই মরেছিল। না হলে অমন সাঁতারু কি ডুবে মরতে পারে, তাও আবার শান্ত নদীর জলে? তোর বাবাও তো তোর মতো ডান পিটে ছিল রে। কত করে বারণ করতাম, ওগো রাতে ওখানে যেও না যেও না। কিন্তু কে শোনে কার কথা? সেদিন গেল, কিন্তু আর জ্যান্ত ফিরে এলো না। লাশও পর্যন্ত পাওয়া গেল না। পাওয়া গেল শুধু রক্তমাখা ডিঙিটা। বলতে বলতে রতিনের মা কেঁদে ফেলেন। ও সব তোমার মনের ভুল। বাবা হয়তো জঙ্গলে কোনো ডাকাতের কবলে পড়েছিল, তারাই বাবার অমন হাল করেছিল। যাক, এসব বাদ দাও, আমি গেলাম, কেমন? আবার গেলাম বলছিস? কতবার বলেছি ওরে যাওয়ার সময় আসছি বলবি। দাঁড়া না, তোরে এবারে একটা বিয়ে দিয়েই ছাড়বো, তখন দেখবো বউকে ছেড়ে কেমন রাত বিরেতে নদীতে যাস। রতিন আর মায়ের সঙ্গে তর্ক করল না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। রতিন রোজই গভীর রাতে একাই রায়খাড়িতে এসে জাল ফেলে, আর রোজই ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে বাড়ি ফেরে। তারপর ভোর ভোর হাটে গিয়ে মাছ বেচে যখন বাড়ি ফিরে আসে, তখন গ্রামের বাকি জেলেরা যায় নদীতে মাছ ধরতে। গ্রামের সকলেই জানে রতিন তার বাপের মতোই সাহসী আর ডান পিটে। আজও রতিন মায়ের সঙ্গে তর্ক করে নদীতে এসেছে, কিন্তু অনেকক্ষণ ধরে জাল ফেলে বসে থেকেও একটাও মাছ জালে পড়ল না। তাছাড়া আজ যেন নৌকায় বসে বসেই রতিনের বেশ অস্বস্তি লাগছিল। আজ রাতের রায়খাড়ি যেন অন্য দিনের মতো নয়। আজকের বাতাসটা কেমন যেন ভারী আর অদ্ভুত রকমের ঠান্ডা। মাথার উপর লাল মেঘগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। জঙ্গল থেকে ভেসে আসছে রাতচরা পশু পাখির ডাক। অল্প অল্প হাওয়ায় নদীর উপর সৃষ্টি হচ্ছে একাধিক ঢেউ, যা নৌকোর গায়ে এসে আছড়ে পড়ছে। হঠাৎ গুড়গুড় শব্দে মেঘ ডেকে উঠল।
রথিন মাথা উঁচু করে আকাশের দিকে তাকাতেই জলের কিছু ফোঁটা এসে পড়ল তার কপালে। আজ বোধহয় জালে মাছ পড়ার অপেক্ষা করা যাবে না। তার কথা শেষ হতে না হতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। রতিন আর দেরি করল না, তাড়াতাড়ি জাল গোটাতে শুরু করলো। শো শো করে হাওয়া বয়ে চলছে। পর মুহূর্তে শুরু হলো মুষলধারে বৃষ্টি। উত্তাল ঢেউয়ের ধাক্কায় রতিনের নৌকোটা দুলতে শুরু করলো। ভারসাম্য রাখাই যেন তার দায় হয়ে পড়েছে। সেখানে রতিন জালটাও গোটাতে পারছে না। জালটা যেন জলের গভীরে কোথাও আটকে গেছে। মাছ পড়েছে নাকি, কিন্তু ছটফট করছে বলে তো মনে হচ্ছে না। রতিন শরীরের সমস্ত শক্তি এক করে জাল তোলার চেষ্টা করল। বাপ রে, কি ভারী! কোনো বড় মাছই হবে। উত্তেজনায় রতিনের বুকের ভেতরটা ধকধক করছিল। মেঘে মেঘে ঘর্ষণ লেগে কর্কর শব্দ হচ্ছে, সঙ্গে হচ্ছে বজ্রপাত। বিদ্যুতের আলোয় রায়খালির বুকটা নীলছে আলোয় আলোকিত হয়ে উঠছে। দাঁতে দাঁত চেপে জালের শেষ অংশটা টেনে তুলল রথিন। আর তখনই বিদ্যুতের ঝলকানিতে সে দেখল একটা মাঝারি আকারের রূপলি রঙের মাছ ধরা পড়েছে তার জালে। মাছটার গায়ের আঁশগুলো অদ্ভুতভাবে চকচক করছে। সে কি, এই মাঝারি সাইজের মাছ এত ভারী হবে কেন? আর এটা কি মাছ? এমন মাছ তো আমি আগে কখনো দেখিনি। আরে এটা মরা নাকি? রতিন মাছটার গায়ে হাত দিয়ে দেখল মাছটার মধ্যে কোনো নড়াচড়া নেই। জালে অত বড় মাছ পড়লে ছটফট করার কথা, কিন্তু এই মাছটা একদম নিঃসার হয়ে পড়ে আছে। ভাবার মতো আর সময় ছিল না। বাতাস আরও হিংস্র হয়ে উঠেছে। এই তুফানে আর এক মুহূর্ত নদীতে থাকা নিরাপদ নয়। রতিন তড়িঘড়ি বৈঠা বেয়ে ঘাটের দিকে এগিয়ে চলল। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দেখে রতিনের মা মনে আরও কিছুটা চিন্তার সঞ্চয় করল। তিনি দাওয়ায় বসে এক মনে সদরের দিকে তাকিয়ে আছেন। হ্যারিকেনের আবছা হলুদ আলোয় তার মুখের দুশ্চিন্তার রেখাগুলো আরো স্পষ্ট হয়ে উঠছে। এই দুর্যোগে ছেলেটা যে কি করছে, কোথায় আছে, এইসব ভেবেই তার আশঙ্কা আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ সদরে জোরে ধাক্কা দিয়ে রথিনী চিৎকার করে হাঁক দিল, মা, ও মা, এই দরজাটা খোলো তাড়াতাড়ি। দাঁড়া বাবা, দরজা খুলছি। বলেই প্রায় ছুটে গিয়ে সদর দরজাটা খুলে দিলেন। রথিনের কাঁধে ছিল একটা মাছ, যা নিয়ে সে ঢুকে এলো। দেখলি তো, মায়ের কথা না শুনলে কি হয়? কত করে বারণ করলাম এত রাতে যাস না, কিন্তু তুই তো শুনলি না। নিজের জেদটাই তোর কাছে বড়। আর এটা কাঁধে করে কি এনেছিস? আজ একটাই মাছ ধরা পড়লো বুঝি? বলছি মা, বলছি। এসে দেখি তো পাঁচালি করা শুরু করে দিয়েছ। হ্যাঁ সর, এটাকে রান্নাঘরে রেখে আসি, তারপর সব বলছি। কিন্তু রথি, এই মাছের গা থেকে কেমন যেন রূপলি এক আভা বেরোচ্ছে। আর দেখ ভালো করে, গায়ের আঁশগুলো না কত বড় বড়। হ্যাঁ রে, এমন মাছ তো আগে কখনো দেখিনি। রথিন মাছটা রান্নাঘরের এক কোণে নামিয়ে রেখে বাইরে এসে হাত মুখ পা ধুতে ধুতে বলল, ঝড় বৃষ্টির যা দাপট, আজ আর কোনো মাছই পেলাম না। এই একটাই মরা মাছ জালে ধরা পড়লো। একটা মাত্র মাছ তো আর বাজারে নিয়ে যেতে পারবো না, তার চেয়ে বরং কাল সকালে এটাই কেটে কুড়ে রেঁধে নেব। সেই ভালো, আমি যা হোক দুটো ফুটিয়ে খেয়ে নেব। তুই কাল এই মাছ রেঁধে খেয়ে নিস, বুঝলি? এখন চল, একটু মুড়ি বাতাসা মুখে দিয়ে শুয়ে পড়বি দেখিনি। চল তো, আমার নিজেরও তো শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না আর। খাওয়া দাওয়া সারতে আর বিশেষ সময় লাগলো না। আলো নিভিয়ে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। বাইরে তখনও অবিরাম ধারায় বৃষ্টি হয়েই চলছে। রথিন আর তার মা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। বাইরে তখন ভোরের আলো ফোটেনি। এমন সময় রান্নাঘরের কোণ থেকে একটা অতি মৃদু খসখসে শব্দ ভেসে এলো, যা বাইরের মেঘের গর্জন আর বজ্রপাতের শব্দের ফলে ঘুমন্ত মা ছেলের কান পর্যন্ত পৌঁছালো না। রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা সেই অদ্ভুত মাছটার গা থেকে বেরিয়ে আসছে রূপলি আলোর ছটা। হঠাৎ করে সেই নিথর মাছটা ছটফট করে উঠল।
তার শরীরের ভেতর থেকে ভেসে এলো একটা অতি ক্ষীণ ও তীক্ষ্ণ হাসির শব্দ। ধীরে ধীরে সেই রূপলি মাছের দেহটা ফুলে ফুলে উঠছে, যেন তার ভেতরে কেউ হাত পা ছুঁড়ে নাড়াচাড়া করছে। দেখতে দেখতে মাছের অবয়বটা অদ্ভুতভাবে ফুলতে লাগলো, বড় হতে লাগলো মাছটা। তার গা থেকে রূপলি আঁশগুলো একে একে খসে খসে পড়ছে মেঝেতে। এ যেন এক অলৌকিক কাণ্ড। মাঝারি আকারের সেই মাছটা মুহূর্তের মধ্যেই অনেকটা বড় হয়ে গেল। মাছটার মুখটাও হা হয়ে গেল, আর সেই বড় গহ্বর থেকে কুচো হয়ে ধীরে ধীরে হামাগুড়ি কেটে বেরিয়ে এলো এক কুৎসিত কাদামাখা প্রাণীর কালচে বিকট শরীর। মাছটা ফট করে ফেটে গেল। রান্নাঘরের চারিদিকে ছিটকে পড়ল মাছের দেহাবশেষ আর কালচে রক্ত। জানলা থেকে আসা আলো ঝলকানিতে দেখা গেল রান্নাঘরের মাঝে হাঁটু মুড়ে বসে আছে একটা অদ্ভুত প্রাণী। সে 4 হাত পায়ে ভর দিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার মাথায় চুল নেই, সারা গায়ে লেগে আছে খসখসে রূপুলি রঙের আঁশটে চামড়া। তার চোখ দুটো গোল আর মণিহীন। সে শূন্য চোখের দৃষ্টিতে রয়েছে যেন এক আদিম ক্ষুধা। প্রাণীটি এবারে ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো রতিনের মায়ের ঘরের দরজার সামনে। সেখানে কিছুক্ষণ ঘাড় বিকিয়ে দাঁড়িয়ে থাকে। সে আবার এগিয়ে গেল রতিনের বন্ধ দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে নিজের লম্বা ধারালো নখ দিয়ে দরজায় খুব আলতো করে একটা আঁচড় কাটল। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। অদ্ভুত জীবটি এবার উকি মেরে রতিনের দিকে তাকালো। তার মুখ থেকে বেরিয়ে এলো একটা লম্বা জিভ। ঘরের বদ্ধ বাতাসে এক তীব্র দম বন্ধ করা পচা আঁশটে গন্ধ ছড়িয়ে পড়তেই রতিনের নাকটা কুঁচকে গেল। সে চোখ না খুলেই পাশ ফিরে শুয়ে পড়ল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই কুৎসিত মূর্তিটা খিক খিক করে হেসে উঠল। তার মুখের কোণ থেকে গড়িয়ে পড়ল কালচে রঙের থকথকে লালা। নিজের লম্বা জিভটা বের করে বেশ শব্দ করে সেই নোংরা তরল চেটে নিল সেই মূর্তি। তারপর রতিনের দিকে একটা পৈশাচিক দৃষ্টি হেনে দরজাটা বন্ধ করে দিল। এরপর নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ওরে মারে, হে কি হলো রে, সর্বনাশ হয়ে গেল। সকালে মায়ের তীব্র চিৎকার শুনে ধর্মর করে ঘুম থেকে উঠল রতিন। বৃষ্টি তখন থেমে গেছে, তবে আকাশের মুখ এখনো ভার হয়ে আছে। বোঝা যাচ্ছে আজ যখনই হোক আকাশ ভেঙে আবার আছড়ে পড়বে বৃষ্টি। দিনের আলো ফুটলে চারপাশটা থমথমে হয়ে গেছে। বিছানা ছেড়ে ঘর থেকে বেরোতেই রতিনের নাকে এসে ধাক্কা দিল একটা বিকট দম বন্ধ করা পচা আঁশটে গন্ধ। গন্ধটা এতটাই তীব্র যে নিমিষের মধ্যে পেটের ভিতর থেকে বমি উঠে আসে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মা তখন 2 হাত মাথায় ঠেকিয়ে চিৎকার করে চলেছেন। ওরে মারে, আমার কি সর্বনাশ হলো রে। কি হয়েছে মা? আর এই গন্ধ কিসের? কি হয়েছে সামনের দিকে তাকিয়ে দেখ, তোরা না মাছের কি অবস্থা হয়েছে একবার দেখ। রতিন এবারে রান্নাঘরে উকি দিয়ে দেখল কাল রাতে নদী থেকে ধরে আনা সেই রূপুলি মাছের আঁশ ও চামড়া এবং কালচে রঙের থকথকে রক্ত তার দেহাবশেষগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রতিন অবাক হয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বলল, মাছটার এই অবস্থা কে করলো? নিশ্চয়ই জানালা দিয়ে বিড়াল ঢুকে এই কাজটা করেছে। কিন্তু সেটা তো আসল কথা নয়। কালকে রান্না মাছে এরকম মরা পচা আষ্টে গন্ধ আর কালচে রক্ত হয় কি করে? এই, তুই সত্যি কথা বল তো, মাছটা তুই কোত্থেকে এনেছিস? বললাম তো আমার জালেই ধরা পড়েছিল। দূর, আমি তো কিছু বুঝতে পারছি না যে এসব কি করে হলো। আমি বিধবা মানুষ। বিড়ালটা যেভাবে মাছটা নিয়ে পুরো রান্নাঘরে চোরাচুরি করেছে, তাতে তো সবই ছোঁয়াছুঁই হয়ে গেল। সকাল সকাল এই নোংরা এখন কে পরিষ্কার করবে বলতো? এমন সময় সদর দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিল। দূর বাবা, এত ভোরে আবার কে এলে গা? দাঁড়া, আমি দেখছি। রতিন সদর দরজার খিল নামিয়ে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছে 19-20 বছরের একটা তরুণী। অত্যন্ত সাধারণ, রোগা পাতলা গড়ন,
পরনে একটা মলিন তালি দেওয়া সুতির শাড়ি, গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। রুক্ষ চুলগুলো অবিন্যস্তভাবে পিঠে ঝুলে আছে, কাঁধে বুকের উপর ছড়ানো রয়েছে চুলটা। তবে তার চোখ দুটো বেশ টাগর। মেয়েটিকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রতিন জিজ্ঞেস করল, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ততক্ষণে রতিনের মাও সদর দরজার কাছে চলে এসেছেন। অচেনা মেয়েটিকে দেখে তিনি বললেন, এই মেয়ে, কে রে তুই? এ তল্লাটে তো তোকে আগে কখনো দেখিনি। আমার নাম কেয়া। অনেক দূরের গাঁ থেকে আসছি। আমার বাবা মা কেউ বেঁচে নেই। কাকু কাকিমাও আমার দায় নেবে না বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজ 3 দিন ধরে ঘুরতে ঘুরতে এই ঝাউকালি গ্রামে এসে পড়েছি। এবার তো নদী পেরোলেই জঙ্গল শুরু হয়ে যাবে। এখন আমি কোথায় যাব বলুন তো? আপনারা যদি দয়া করে আপনাদের বাড়িতে আমায় একটু আশ্রয় দেন। এই গ্রামে না আমরা সকলেই গরিব মানুষ, বুঝেছ? নদী থেকে মাছ ধরে হাটে বেচে কোনো মতে নুন ভাত খেয়ে পেট চালাই। তুমি বরং অন্য কোথাও যাও তো বাপু, এই গ্রামে কেউ তোমাকে রাখতে পারবে না। কেয়া ধপ করে মাটিতে বসে পড়ল। রতিনের মায়ের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার টাকা পয়সা লাগবে না মা। পড়ার জন্য আমাকে 2টো পুরনো কাপড় আর দুবেলা 2 মুঠো ভাত আর নুন দিলেই হবে। আমি আপনার ঘরের সব কাজ করে দেব। রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, কোনো কাজে ফাঁকি দেব না। মেয়েটির কান্না দেখে রতিনের বুকটা হু হু করে উঠল। সে কেয়াকে বলল, আচ্ছা আচ্ছা, তুমি আগে মায়ের পা ছাড়ো। কেয়া চোখের জল মুছে উঠে দাঁড়াতেই রতিন বলল, মা, ওকে ঘরে নিয়ে যাও। মনে হচ্ছে অনেকদিন কিছু খায়নি। ওকে যাও, কিছু খাইয়ে দাও। রতিনের মা ছেলের এই কথায় বিরক্ত হলেও কিছু বলল না। কেয়াকে ঘরে ঢোকার অনুমতি দিয়ে সদর দরজা বন্ধ করে রতিনের মা চাপা গলায় বললেন, হেই, কোন আক্কেলে তুই ওকে ঘরে থাকতে দিলি শুনি? তুই একটা জোয়ান মরদ, এরকম একটা মেয়েকে ঘরে রাখলে লোকে কি বলবে বলতো? অত শত আমি জানি না মা। একজন কম বয়সী মেয়েকে এভাবে ফিরিয়ে দেওয়া যায় না। কাল যদি জানতে পারি পথে ওর কোনো বিপদ হয়েছে, তাহলে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। তার থেকে ভালো এখানেই থাকুক, তোমার হাতে হাতে কাজ করে দেবে, ভালোই তো হলো। রতিনের মা আর কোনো কথা না বলে চলে গেলেন। রতিন দেখল কেয়া দাওয়ায় গিয়ে বসেছে। মেয়েটির প্রতি রতিন যেন একটা অদ্ভুত অব্যক্ত আকর্ষণ অনুভব করছিল। মেয়েটির অসহায় মুখটা দেখে তার বুকের ভিতর যেন একটা আলোড়ন অনুভব করল। রতিনের মা কেয়াকে একটু খই দুধ খেতে দিল। সেগুলো খেয়েই কেয়া উঠে দাঁড়িয়ে বলল, মা, কোথায় কি কাজ আছে বলুন না, আমি সব করে দিচ্ছি। শুরু হলো কেয়ার কাজের পালা। এক বেলাতে সে যা খাটনি খাটল তা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। রান্নাঘরের সেই ছড়ানো ছেটানো পচা মাছের দেহাবশেষ, চাপ চাপ রক্ত সব সে নিজের হাতে ধুয়ে মুছে সাফ করে ফেলল। শুধু তাই নয়, উঠোন ঝাড় দেওয়া, পুকুর থেকে জল তোলা, জামাকাপড় কাচা, আর দুপুরে এমন পরিপাটি করে রান্না করলো যে রতিন আর তার মা তো প্রায় অবাক হয়ে গেল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, আর তার সঙ্গে নামল ঝমঝমিয়ে বৃষ্টি। সে এমন উত্তাল পরিবেশ যে রাত পর্যন্ত সেই বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই ছিল না। এই দুর্যোগের কারণে রতিন আজ আর নদীতে বেরোতে পারল না। অগত্যা রাতের খাবার খেয়ে রতিন নিজের ঘরে চলে গেল। এদিকে কেয়ার সারাদিনের কাজের বহর আর নম্র ব্যবহার দেখে রতিনের মায়ের মনও পুরোপুরি গলে গেল। নিজের ঘরে যাওয়ার আগে তিনি রান্নাঘরের এক কোণে একটা মাদুর আর চাদর পেতে কেয়াকে বললেন, এখানেই শুয়ে পড়বে কেমন? কেয়া হাসি মুখে এই ব্যবস্থা মেনে নিল। তারপর একটা অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা মা, আপনার কোনো আত্মীয় স্বজন আছে কাছাকাছি? কেন বলতো? আমার আত্মীয় স্বজন দিয়ে তোর কি হবে? না মানে, আপনার যদি এখানে রাখতে সমস্যা হয় তাই জিজ্ঞাসা করছিলাম। আপনার যদি চেনা কেউ থাকে যার বাড়িতে কাজের লোক লাগবে। আমার দাদার বাড়ি অনেক দূরে, আত্মীয় বলতে সে একাই রয়েছে। তবে বাড়িতে লোক লাগবে বলে তো মনে হয় না। এমনিতেও সে খুবই অসুস্থ, যাই যাই করেও সেখানে আর যাওয়া হচ্ছে না। যাক, তুই এত ভাবিস না, কিছুদিন এখানেই থাক, পরে দেখছি
অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না। রথিনের মা চলে গেলেন। কেউ মাদুর পেতে রান্নাঘরেই শুয়ে পড়ল। মাঝরাতে বৃষ্টির দাপট আরও বেড়েছে। রথিনের মা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন। কিছুতেই তার ঘুম আসছে না। তিনি বিছানা ছেড়ে উঠে বসলেন। আজ খাটের পাশে জল রাখতে ভুলে গেছেন। অগত্যা জল আনার জন্য তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। আর বাইরে আসতেই তার নাকে ভেসে এলো একটা পচা আষ্টে গন্ধ। রথিনের মা ধীরে ধীরে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু সেখানে উকি দিতেই তিনি থমকে গেলেন। ভেতরে কেউ নেই। কি আর তো এখানেই শোয়ার কথা ছিল, অথচ মেঝেতে পেতে রাখা মাদুরটা ফাঁকাই পড়ে আছে। মেয়েটা এত রাতে গেল কোথায়? দেওয়াল থেকে হ্যারিকেনটা নামিয়ে জ্বালিয়ে নিলেন। হলদেটে আলোয় এদিক ওদিক ভালো করে খুঁজলেন, কিন্তু কোথাও কেয়ার চিহ্ন মাত্র নেই। এবার তার মনের ভিতর আরো একটা সন্দেহ তৈরি হলো। হ্যারিকেনটা হাতে নিয়েই তিনি রথিনের ঘরের দিকে পা বাড়ালেন। রথিন সাধারণত ঘরের দরজা পুরোপুরি বন্ধ করে ঘুমায় না, তাই আলতো করে একে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আর দরজা খুলতেই হ্যারিকেনের আলোয় যে দৃশ্যটা তার চোখে পড়ল তা দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল। বিছানায় শুয়ে রথিন মরার মতো পড়ে আছে একটা বীভৎস মূর্তি। সে মূর্তির সারা গায়ে শরীরে গজি উঠেছে বড় বড় চকচকে মাছের আঁশ। মাথায় একটাও চুল নেই। অদ্ভুত সেই প্রাণীটি ঝুঁকে পড়ে নিজের লম্বা জিভটা বের করে ঘুমন্ত রথিনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে আর আতঙ্কে রথিনের মা কাঁপতে কাঁপতে চিৎকার করে ছেলেকে ডাকতে চাইল, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবারে সেই মূর্তিটা আস্তে আস্তে মাথাটা তুলে রথিনের মায়ের দিকে তাকালো। তার সেই মণিহীন চোখ দুটো জল জল করে উঠল। কুৎসিত প্রাণীটা তার মুখের ভেতরে লম্বা দাঁতগুলো বের করে একটা পৈশাচিক হাসি হাসল। তারপর চোখের পলকে খাট থেকে মেঝের উপর পরপর 3টে লাফ দিয়ে রথিনের মায়ের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। রথিনের মা ভয়তে কয়েক পা পিছিয়ে গেলেন। মূর্তিটি নিজের লম্বা আঙুল ঠোঁটে চেপে ধরে রেখে রথিনের মাকে চুপ করে থাকার ইশারা করল। রথিনের মা তখন ভয়ে এতটাই আড়ষ্ট হয়ে পড়েছেন যে তার মনে হচ্ছে এখনই তার দমটা আটকে প্রাণটা বেরিয়ে যাবে। সেই ভয়ঙ্কর মূর্তি এবারে রথিনের মায়ের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এত রাতে ঘর থেকে বেরোলেন কেন বলুন তো? এবার তো আপনাকে মারতেই হবে। চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি খুব যত্নে রাখবো। মা। গলার স্বরটা শুনে রথিনের মা আতঙ্কে অস্ফুট স্বরে বলে উঠলেন, কে 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 কে? খিলখিল করে একটা পৈশাচিক আমোদে হেসে উঠল সে মূর্তিটা। বলল, না, আমি হলাম আঁশ চামড়ি। বলেই সে উচ্চস্বরে হাসতে লাগলো। ওদিকে রথিনের ভ্রুক্ষেপে সে কিছু শুনতে পাচ্ছে না। আতঙ্কে সেই চরম মুহূর্তে রথিনের মায়ের হাত থেকে হ্যারিকেনটা সশব্দে মেঝেতে পড়ে নিভে গেল। তিনি বাঁচার শেষ চেষ্টায় চিৎকার করার জন্য মুখ খুললেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। পরদিন সকালে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রথিন। কেয়া তখন উঠোনে বসে ডেকচি ভর্তি করে মাংস ধুচ্ছে। ঘুম থেকে উঠে সাধারণত মায়ের মুখটাই আগে দেখে রথিন। আর চারপাশে মাকে দেখতে না পেয়ে হাঁক দিয়ে বলল, ও মা, কোথায় গেলে? রথিনের ডাক শুনে কেয়া বলে উঠল, বলছি, আপনার মা তো বাড়িতে নেই। উনি দিন কয়েকের জন্য বাইরে গেছেন, ফিরতে কয়েকদিন সময় লাগবে। কথাটা শুনে রথিন আকাশ থেকে পড়ল। মা তাকে না জানিয়ে তো কোথাও যায় না। মা বাড়িতে নেই মানে? আমার কিছু না বলে মা কোথায় চলে গেল? না বলে মানে? আজ ভোরে উনি নিজে আপনার ঘরে ঢুকে কতবার ডেকে বললেন যে উনি বেরোচ্ছেন। ওনার কোন এক দাদা নাকি খুব অসুস্থ, একেবারে শেষ শয্যায়। তাকে দেখতেই ওনাকে ওখানে যেতে হবে। আপনি তো তখন ঘুমের ঘোরে মাকে চলে যাওয়ার অনুমতি দিলেন। আপনার কিছু মনে নেই? মায়ের দাদা মানে ভুবন মামা? হ্যাঁ, কদিন ধরেই শুনছিলাম আমার শরীরটা খুব খারাপ, কিন্তু এভাবে মা চলে গেল। আজ একদম ভোরে কি একজন এসে খবর দিল
ওনার নাকি প্রায় যায় যায় অবস্থা। খবরটা পাওয়া মাত্রই আপনার মা তাড়াতাড়ি অল্প কিছুই কাপড় চোপড় নিয়ে আপনাকে বলেই বেরিয়ে গেলেন। তবে তিনি যাওয়ার আগে কিন্তু আমাকে বলে গেছেন আপনার খেয়াল রাখতে, আর বলেছেন আপনাকে যেন রাতের বেলা নদীতে না যেতে দিই। সেখানে নাকি ওই আঁশ পেতনি না কার একটা উপদ্রব আছে। আঁশ পেতনি? আঁশ পেতনি নয়, আঁশ চামড়ি। দূর, ওসব গাঁজাখুরি গল্পে আমার কোনো বিশ্বাস নেই, আর তুমি ওসব বিশ্বাস করো না। রথিন এবারে ডেকচির মাংসগুলোর দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, ওটা কি চকচক করছে মাংসের মধ্যে? কোনো আংটি নাকি? মাংসের টুকরোগুলোর মধ্যে একটা সোনালি রঙের আংটি আটকে আছে দেখে রথিন সেটাকে তুলে নিয়ে বলল, হে কি, এটা তো মায়ের আংটি। হ্যাঁ হ্যাঁ, ওটা উনি যাওয়ার সময় আমার হাতে দিয়ে বলেছিলেন আপনাকে দিয়ে দিতে। আমি আঁচলে বেঁধে রেখেছিলাম, কখন যে পড়ে গেল খেয়াল করিনি। আপনার মা বলেছিলেন অত দূরে যাচ্ছেন তো, তাই সোনার আংটি খুলে রেখে যাওয়াই ভালো। রথিন আংটিটা মুঠোয় নিয়ে আবারও মাংসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কেয়া, এত মাংস তুমি কোথায় পেলে? আপনার মা যাওয়ার সময় আমার হাতে টাকাও দিয়ে গিয়েছিলেন, বলে গেলেন আপনার জন্য বেশি করে মাংস কিনে এনে যেন আমি ভালো করে রেঁধে দিই। আপনি তো ঘুমোচ্ছিলেন, তখনই আমি চট করে বাজার থেকে গিয়ে মাংস নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে জমিয়ে রাঁধো তো দেখি। হ্যাঁ, দুপুরে এসে আমি অনেকটা ভাত দিয়ে ডেকচি মাংস খেয়েই নেব। রথিন ঘরের ভিতর চলে গেল। কেয়ার ডাগর চোখ দুটো হিংস্র লোভে চকচক করে উঠল। সে ডেকচির মাংসগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ফিসফিসিয়ে বলল, মাংস আমি ভালোই রাঁধবো, তবেই তো আপনার মনে জায়গা পাবো। কিন্তু বুড়ি মানুষের মাংস কি আর ভালো খেতে হবে? কে জানে ছিবড়ে হয়ে গেছে কিনা। না, মাংস একটুও ছিবড়ে হয়নি, বরং মুখে দিতেই যেন মাংসটা মিলিয়ে গেল। এমন সুস্বাদু মাংস রথিন এর আগে কখনো খায়নি। তৃপ্তি করে খেতে খেতে সে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলল, কেয়া, মাংসটা একেবারে অন্যরকম লাগে জানো। এর স্বাদ আর 5টা মাংসের মতো নয়। হ্যাঁ, এত ভালো রান্না আমি আগে কোনো দিন খাইনি। তা আমাদের গাঁয়ের কার দোকান থেকে নিয়ে এলে বলো তো মাংসটা? কেয়া রথিনের থালায় আরও দুটো মাংসের টুকরো দিয়ে বলল, হ্যাঁ, আমি তো এই তল্লাটে নতুন, কাউকে ভালো করে চিনিও না, তাই দোকানদারের নাম কি করে বলবো বলুন তো। একজনকে জিজ্ঞাসা করায় উনি একটা দোকান দেখিয়ে দিলেন, আমিও সেখান থেকেই নিয়ে এলুম। সেটাও ঠিক, তবে যাই বলো কেয়া, তোমার হাতের রান্নাটা জব্বর। এই মাংস আবারও একবার বানিয়ে তো কেমন? হ্যাঁ, দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। এই দিনগুলোতে রথিনের মায়ের অভাব খুব একটা বুঝতে দেয়নি কেয়া। শুধু বাড়ির কাজ নয়, রথিনের প্রতি তার যত্ন ও চিন্তার কোনো খামতি ছিল না। ধীরে ধীরে কেয়ার প্রতি রথিনের মনের ভেতরে ভালোবাসার জন্ম নিতে শুরু করলো। কেউ যেন রথিনের প্রতি দারুণ আগ্রহী, সেটাও তার আচরণেই বোঝা যেত। রথিন মনে মনে ঠিক করে ফেলল, মা বাড়িতে ফিরলেই সে মাকে বলবে যে সে কেয়াকে বিয়ে করতে চায়। কেয়া ভালো মেয়ে, তাই তাকে এই বাড়ির বউ করে আনলে মায়ের কোনো আপত্তি থাকার কথা নয়। সেদিন রাতে রথিনের চোখে কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে সে কেবল এপাশ ওপাশ করছে। আজ তার মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। ভুবন মামা এখন কেমন আছেন কে জানে। কাল সকালে কি একবার মামা বাড়ি গিয়ে মাকে দেখে আসবে? শুয়ে শুয়ে এইসবই ভাবছিল রথিন। এমন সময় হঠাৎ একটা কুকুরের বিকট কান্নায় সে চমকে উঠল। বাইরে আজও শ্রাবণের দুর্যোগ, তবে আজ বৃষ্টির চেয়ে মেঘের গর্জন আর বিদ্যুতের দাপাদাপিটে বেশি। বুক কাঁপানো সেই বজ্রপাতের শব্দের মাঝে কুকুরের ওই কান্নার সুরটা কেমন যেন অতি প্রাকৃতিক বলে মনে হলো, তাও আবার এত কাছ থেকে। রথিন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ঘন ঘন বিদ্যুৎ চমকে উঠে চারপাশটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই তীব্র আলোয় রথিন দেখতে পেল তাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে একটা বুড়ো গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা কুকুর, এবং অনবরত মাটি খুঁড়ে চলছে আর আকাশের দিকে মুখ তুলে টুকরে টুকরে কেঁদে উঠছে।
রতিনের মনে এবার একটা আশঙ্কা দেখা দিল। যে হারে ঘন ঘন বাজ পড়ছে, গাছের উপর একবার বজ্রপাত হলে এই অবলা প্রাণীটা তো ঝলসে মারা যাবে। রতিন ঘর থেকে বেরিয়ে মাথায় একটা চট চাপিয়ে সদর দরজা খুলে বেরিয়ে পড়ল। বাড়ির পেছনের দিকে সেই পাকুর পাড়ের গাছের কাছে গিয়ে দেখল কুকুরটা তখনও মরিয়া হয়ে মাটি খুঁড়ছে আর গোঙাচ্ছে। রতিন সেখানে যেতেই কুকুরটা ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। কুকুরটা নখের আঁচড়ে গর্তটা অনেকটাই গভীর হয়ে গেছে। কি মনে হতে রতিন একটু ঝুঁকে পড়ল। একটা পচা গন্ধ তার নাকে এসে আঘাত করল। সঙ্গে সঙ্গে সে দু হাতে মাটি সরাতে শুরু করল। এক হাত মতো মাটি সরাতেই তীব্র পচা গন্ধটা অসহ্য হয়ে উঠল। নিমিষের মধ্যে তার গা গুলিয়ে উঠল। মাটি আরো কিছুটা সরাতেই আতঙ্কে ও বিস্ময়ে পাথর হয়ে গেল রতিন। আকাশে বিদ্যুতের নীলচে আলোয় সে স্পষ্ট দেখতে পেল সেই গর্তের ভিতরে পড়ে আছে কিছু ভাঙা হাড়গোড় আর গলে পচে যাওয়া কালচে থকথকে নাড়ি ভুড়ি ও মাংসের কিছু তরল অবশিষ্টাংশ। তার সঙ্গে আরো একটা জিনিস তার নজরে রইল না, একটা তামার তাবিজ। এই তাবিজটা তো দেখা মাত্রই রতিনের মাথাটা বউ করে ঘুরে গেল। এই তাবিজটা যে তার মায়ের। মায়েটা সবসময় গলায় পড়ে থাকতেন। তার মানে কি এই হাড়গোড়গুলো তার মায়ের? মা তবে মামা বাড়ি যায়নি? মা কি তবে আর বেঁচে নেই? কিন্তু কে আছে বলল? কেয়ার নামটা মনে পড়তেই রতিনের সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তবে কি কেয়া সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিল? ওই মেয়েটাই কি তার মানে তার মাকে খুন করেছে? কিন্তু এই গর্ত যদি শুধু হাড়গোড় আর নাড়ি ভুড়ি পড়ে থাকে, তবে তার মায়ের শরীরের মাংসগুলো গেল কোথায়? পরক্ষণেই রতিনের মনে পড়ে গেল মায়ের আংটির কথাটা। সেদিন দুপুরে ওই মাংসের ডেকচির ভেতরে মায়ের আংটি ছিল। তবে কি সেদিন কেয়া তাকে তার মায়ের মাংসই রেঁধে খাইছিল? আর সেও পরম তৃপ্তিতে নিজের মায়ের মাংস চিবিয়ে চিবিয়ে খাইয়েছিল। কথাটা মাথায় আসতেই রতিনের পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, বমি করে ফেলল। তীব্র যন্ত্রণায়, ঘৃণায় আর শোক তার বুক ফেটে যাচ্ছিল। চোখ থেকে জল বেরিয়ে এলো তার। মনে দেখা দিল বেশ কিছু প্রশ্ন। কেই কেয়া? কেন সে এরকম কাণ্ড ঘটালো? কি তার পরিচয়? রতিনের কান্নার বদলে একটা ভয়াল ক্রোধ তাকে চেপে ধরল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। মনে মনে প্রতিজ্ঞা করল কেয়াকে সে কিছুতেই ছাড়বে না। আজ রাতই কেয়ার জীবনের শেষ রাত। কেয়া, কেয়া, একবার ওঠো, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। রতিনের ডাকে কেয়ার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলতে দেখল রতিন তার মুখের উপর ঝুঁকে পড়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রতিনের চোখের এই অস্বাভাবিক চাহনি দেখে কেয়া অপ্রস্তুত হয়ে গেল। কি 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 হয়েছে? আপনি এত রাতে এখানে? কিছু লাগবে? রতিন নিজের ভেতরে তপ্ত আগুনটাকে চেপে রেখে হাসি মুখে বলল, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বাইরে এসে দেখো, আবহাওয়াটা আজ কত সুন্দর। চলো আমার সাথে। বাইরে এত রাতে? এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? ঝড় বৃষ্টি তেমন হচ্ছে না, চলোই না, গেলেই সব জানতে পারবে। কিন্তু যাব কোথায় সেটা তো বলবেন। রতিন কেয়ার আরো একটু কাছে এগিয়ে এসে তার হাতটা ধরে বলল, যেখানে আমি নিয়ে যাব সেখানেই যাবে। কেন, তুমি কি আমায় বিশ্বাস করো না? করি। কেয়ার রতিন রাতের অন্ধকারে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। বাইরে তখন বৃষ্টির বেগ কিছুটা কমে এসেছে। রতিন শক্ত করে কেয়ার হাতটা ধরে অন্ধকার কর্দমাক্ত পথ ধরে হেঁটে চলছে। এই দুর্যোগের রাতে চারপাশটা একদম শুনশান। কোথাও একটা জনপ্রাণীরও চিহ্ন নেই। মেঘের গুরু গুরু ডাক আর মাঝে মাঝে বজ্রপাতের ঝলক চারিদিকে নিস্তব্ধতাকে আরো রহস্যময় করে তুলছে। এ কি? এখানে নিয়ে এলে কেন আমায়? সামনের দৃশ্য দেখে প্রশ্ন করল কেয়া। রতিন এতক্ষণ কেয়াকে এনে দাঁড় করিয়েছে নদীর ঘাটে। উত্তাল নদীর কালো জল ঘাটের কাঁচা চাতালে আছড়ে পড়ছে। কেয়া চারিদিক তাকিয়ে কেমন যেন ঘাবড়ে গেল। রতিন ঘাটে বাঁধা একটা নৌকো দেখিয়ে শান্ত স্বরে বলল, যাও, ওই নৌকোটায় উঠে পড়ো। নৌকো?
এই দুর্যোগের রাতে নৌকোয় উঠতে যাব কেন? আরে ঘাবড়াচ্ছ কেন? আমি তো আছি নাকি? কেয়া কিন্তু কিন্তু করে নৌকোয় উঠে বসলো। নৌকোর বাঁধন খুলে রথিনও লাফ দিল নৌকোর উপরে। তারপর ঘাটের সীমানা ছাড়িয়ে নৌকো নিয়ে এগিয়ে গেল মাঝ নদীতে। আপনি আমায় নিয়ে কোথায় চলেছেন বলুন তো? রথিন কোনো উত্তর দিল না। মাঝ নদীতে এসে বৈঠা বাওয়া বন্ধ করল। উত্তাল কালো জলের উপরে এসে নৌকাটা দুলতে লাগলো। বৃষ্টির বেগ আবার বাড়তে শুরু করেছে। জলের বড় বড় ফোঁটাগুলো তীরের বেগে গায়ে এসে বিঁধছে। কেয়া শাড়ির আঁচলটা মাথায় টেনে নিয়ে বলল, এ কি, মাঝ নদীতে নৌকো থামিয়ে দিলেন কেন? এখানে নিয়ে এলেন কেন আমায়? নিয়ে এলাম একটা জরুরি কথা জিজ্ঞেস করতে। জিজ্ঞেস করতে? এটা তো বাড়িতেও করা যেত। মাঝ নদীতে নিয়ে আসার কি দরকার ছিল? এখানে নিয়ে আসার একটাই কারণ, যাতে প্রশ্ন শুনে তুমি পালিয়ে যেতে না পারো। আমি পালাতে যাব কেন? আর কি এমন জিজ্ঞাসা করবেন আপনি? আচ্ছা বলো তো কেয়া, আমার মা আসলে কোথায় গেছে? আমি তো সে কথা বলেছিলাম আপনাকে। সে কথা তো মিথ্যে। আসল সত্যিটা আমি বলি, আমার মাকে তুমি মেরে ফেলেছো, তাই তো? আর শুধু তাই নয়, তাকে মেরে তুমি তার হাড়গোড় পুকুরের পাশের গাছের নিচে পুঁতে রেখেছিলে। আর তার মাংস রান্না করে তুমি আমাকেই সেটা কেন 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 এরকম করলি তুই? হ্যাঁ, কে তুই? কে তুই? সত্যি করে বল, না হলে তোকে এখানেই জলে ডুবিয়ে মারবো। এই কথা বলতে তুমি আমায় এখানে নিয়ে এলে, জলের ওপর এই জায়গায় এনে তুমি যে নিজেকেই বিপদে ফেললে। এ যে আমার জায়গা, এখান থেকে তুমি কি করে বেঁচে পালাবে ভেবেছো? রথিনের গা জ্বলে গেল কেয়ার কথাগুলো শুনে। বুনো পশুর মতো ঝাঁপিয়ে পড়ে সর্বশক্তি দিয়ে সে কেয়ার সরু গলাটা দুহাতে টিপে ধরল। তার চোখ দিয়ে ক্রোধ ঝরে পড়ছে। সমস্ত শক্তি দিয়ে সে কেয়ার কণ্ঠনালীটা পিষে ফেলার চেষ্টা করলেও কেয়ার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন ফুটে উঠল না। সে এতটুকু ছটফট করল না। তার ঠোঁটের কঞ্চিরে বেরিয়ে আসছিল একটা পৈশাচিক হাসি। হঠাৎ রথিনের মনে হলো কেয়ার গলার চামড়াটা অস্বাভাবিক রকমের পিচ্ছিল হয়ে আসছে। তার হাতের মুঠোটা বারবার পিছলে যাচ্ছে। সে নিজের হাতটা সরিয়ে নিতেই দেখল কেয়ার গলার চামড়া ফেটে বেরিয়ে এসেছে বড় বড় রূপলি রঙের মাছের আঁশ। ভয়ে রতিনের মুখ কালো হয়ে গেল। কেয়া বিকট শব্দে হাসছিল। রতিন বিস্ফারিত চোখে দেখল কেয়া সুন্দর শান্ত মেয়েলি রূপটা পাল্টে যাচ্ছে। প্রথমেই তার মাথার চুলগুলো পেঁজা তুলোর মতো খসখস হয়ে পড়তে লাগলো। পিঠের চামড়ার জায়গাটা চিরে গিয়ে বড় বড় আঁশ খাড়া হয়ে উঠল। হাত আর পায়ের আঙুলগুলো লম্বায় দ্বিগুণ হয়ে নখগুলো বাঁকা বাটির মতো আকার নিতে লাগলো। তার চোখের মণিগুলো উধাও হয়ে যেতে লাগলো। চামড়ি? এতদিনে আশ চামড়িকে চিনতে পারলি রথিন? তোর এত সময় লাগলেও তোর বাপ কিন্তু আমাকে প্রথমেই চিনেছিল, তাই তো তোর বাপটাকে মারতে হলো। রথিন ভয়ে চিৎকার করে নদী জলে ঝাঁপ দিতে গেল, কিন্তু তার আগেই আঁশ চামড়ে রথিনকে জাপটে ধরে বলল, আমার কবল থেকে কেউ পালাতে পারে না, তুইও পারবি না। বলেই নৌকোর কাঠের পাটাতনে আছড়ে ফেলে রথিনের বুকের উপর চেপে বসল। রথিন বাঁচার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আঁশ চামড়ির কবল থেকে 1 ইঞ্চিও নড়তে পারল না। আঁশ চামড়ি তার বিভৎস কণ্ঠে বলে উঠল, মানুষকে আমি খুব ভালোবাসি, মানুষের সঙ্গে ঘর করতে চাই, কিন্তু এই মানুষ জাতটা খুব বাজে। কেউ আমাকে আসল রূপে নিজের কাছে রাখতে চায় না, তাই তো নিজেকে তোদের মতো করে তোদের সঙ্গেই থাকতে চাই। কিন্তু একবার যে আমায় চিনে ফেলে তাকে আমি শেষ করে দিই। এই যেমন তোকে এখন শেষ করব। আঁশ চামড়ির মুখের ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য সূচল ধারালো দাঁত। রথিনের পেটের নরম চামড়ায় সেই দাঁতগুলো বসিয়ে সে হিংস্রভাবে কামড় দিল। ফিনকি দিয়ে তপ্ত লাল রক্ত ছিটকে এসে লাগলো আঁশ চামড়ির মুখের উপর। লোভাতুর প্রাণীটি তার সেই লম্বা জিভ থেকে বের করে এনে পরম আয়েসে নিজের মুখের উপর পড়ে থাকা সেই তাজা রক্তটা চেটে নিল। পেট ফালা ফালা হয়ে যাওয়ার মুহূর্তেই
রথিন একটা শেষ চিৎকার করতে চাইল, কিন্তু একটিমাত্র প্রাণঘাতী আঘাতেই রথিনের শরীরটা পুরোপুরি নিথর হয়ে গেল। আশ্চামড়ি পরম তৃপ্তিতে রথিনের নিষ্পন্দ শরীরের সমস্ত রক্ত চুষে মাংস চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে নিজের পৈশাচিক উল্লাসে সে এমন এক অমানসিক অট্টহাসিতে ফেটে পড়ল যা বজ্রপাতের শব্দকে ছাপিয়ে গেল। মাঝ নদীর বুকে ভাসমান নৌকাটা তখনও রতিনের শরীরের রক্তে লাল হয়ে উঠেছে। কাজ শেষ হতেই আশ্চামড়ি তার সেই বীভৎস রূপ বদলে ফেলল। দেখতে দেখতে সে একটি মাঝারি আকারের চকচকের রূপুলি রঙের অদ্ভুত মাছে রূপান্তরিত হলো। এক লাফ দিয়ে তলিয়ে গেল নদীর গভীর জলে। কয়েক বছর কেটে গেছে। আজও এমনই এক দুর্যোগপূর্ণ রাত। এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে, আর মাঝে মাঝে বিকট শব্দে বাজ পড়ছে। এই দুর্যোগের মাঝে নদীর ধারের পথ ধরে হেঁটে আসছিল হরিশ মাঝি। ভাগ্যের পরিহাসে কদিন ধরেই জালে তার কোনো ভালো মাছ পড়েনি। সংসার চালানোর চিন্তায় আর খিদের জ্বালায় হরিশের মাথাটা কাজ করছে না। এমন সময় নদীর ঘাটে একদম কাছাকাছি আসতেই হরিশের চোখ পড়ল কাদামাটির উপরে। ধীর পায়ে সে সেদিকে এগিয়ে গেল। ঘাটের চাতালে একটা মাঝারি আকারের রূপলি মাছ পড়ে আছে। এমন মাছ হরিশ কোনোদিনও দেখেনি। দিন কয়েক উপসী গরিব মাঝি এমন লোভনীয় মাছ দেখেই সেটাকে কাঁধে তুলে নিল। তারপর হাঁটা দিল নিজের কুঁড়ে ঘরের দিকে। বৃষ্টির সাথে সাথে ঘন ঘন বাজ পড়ছে। এই প্রবল প্রাকৃতিক তাণ্ডবের ফলে হরিশ মাঝি টের পেল না তার কাঁধের নিথর পড়ে থাকা সেই রূপুলি মাছটার অত্যন্ত ক্ষীণ এবং তীক্ষ্ণ পৈশাচিক হাসির শব্দটা। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি হাড়হিম করা ভয়ের গল্প, রথিন মাঝির নৌকো। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটা জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আপনাদের যদি আমাদের এই গল্পগুলোকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন না, আর বেল আইকনটা ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলেই তার নোটিফিকেশন আপনি পেয়ে যান আর আপনি গল্পটা শুনে নিতে পারেন। আপনি কেমন কেমন গল্প আমাদের থেকে শুনতে চান প্লিজ সেটাকেও আমাদের একটু কমেন্টে জানাবেন, কারণ আমাদের নতুন গল্প খুঁজতে খুব অসুবিধা হচ্ছে। আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প আনতে হবে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পগুলোকে শেয়ার করুন বন্ধুদের সাথে, এই পরিবারটাকে আরও বড় করে তুলুন। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস, আর অন্যান্য চরিত্রে ছিল অভিক, বর্ণালী এবং পূজা। আজকে গল্পের সাউন্ডে ছিল ফিনিক্স এবং পোস্টার ডিজাইনে চিত্রা। এমনি করে শুনতে থাকুন আমাদের এই গল্পগুলোকে। আপনি চাইলে আমাকে এখন ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো যান, আমাকে ওখানে ফলো করে রাখতে পারেন চাইলে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন আমাদের এই বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সাথে।